আজ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শপথ না নেয়ায় থাকছেন না বিএনপি ঐক্যফ্রন্টের নির্বাচিতরা, বিরোধী দলের আসনে জাতীয় পার্টি। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র হচ্ছে হলে ভোটার ও প্রার্থী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা 30। সিন্ডিকেটে সিদ্ধান্ত, অংশ নিতে পারবে নিয়মিত এমফিল শিক্ষার্থীরা। রাজধানীর আশেপাশে হাজার হাজার একর কৃষি ও জলাভূমি ভরাট করে চলছে অবৈধ প্লট বাণিজ্য। অসহায় জমির মালিক, উদাসীন স্থানীয় প্রশাসন। শিক্ষা বোর্ডে নোটিশের পরও আদায় করা অতিরিক্ত ভর্তি ফি ফেরত দিতে স্কুলগুলোর গড়িমসি। 7 কর্মদিবসের মধ্যে ফেরত না দিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং কামরাঙ্গীর চরে নিখোঁজের 3 দিন পর মিলল 7 বছরের শিশুর বস্তাবন্দির লাশ। মাত্র 1,500 টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা, স্বীকারোক্তি অভিযুক্তের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ। আজ বিকেল 3টায় বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের সব প্রস্তুতি সম্পন্ন। সংসদের আসন বিন্যাসও নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ ও এর জোটসঙ্গী দলগুলো নির্বাচিতরা 3রা জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। ভোটের ফল প্রত্যাখ্যান করে শপথ না নেয় বিএনপি ঐক্যফ্রন্টে নির্বাচিতদের ছাড়াই বসছে প্রথম অধিবেশন। 10ম সংসদের মতো এবারও বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে মহাজোটের শরিক জাতীয় পার্টি। গত 9 জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস। তবে বাংলাদেশ সরকার তাদের বন্ধুত্বপূর্ণ সহযোগীদের নিয়ে আইএসআই এর ওই পরিকল্পনা বানচাল করে দেয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত 30 ডিসেম্বর নির্বাচনের আগে গ্রিসের পতাকাবাহী একটি জাহাজে করে বাংলাদেশে অস্ত্র গ্রেনেড পাঠানোর পরিকল্পনা করেছিল আইএসআই। এর পরিকল্পনায় ছিলেন সাবেক আইএসআই প্রধান নাভিদ মুখতার, কিন্তু জাহাজটি মাঝপথে সমুদ্রে ডুবে যায়। এই পরিকল্পনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকার পাকিস্তান হাই কমিশন জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনার্স, মাস্টার্স ও এমফিলে নিয়মিত শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে তাদের সর্বোচ্চ বয়সসীমা হবে 30 বছর, এমন বিধান রেখে গঠনতন্ত্র নির্বাচনী আচরণবিধি অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা আরও শিথিল করার দাবি জানিয়েছিল ছাত্র সংগঠনগুলো। ছাত্রলীগ সিন্ডিকেটের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ছাত্রত্বের প্রশ্নে পুরোপুরি সন্তুষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা সিন্ডিকেটের দিকেই নজর ছিল সবার। মঙ্গলবার প্রায় 1.5 ঘন্টার বৈঠকে সিন্ডিকেটের 18 সদস্যের 17 জনই উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, অনার্স, মাস্টার্স ও এমফিল শিক্ষার্থীরাই ডাকসুর ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 30 বছর। চাকরিজীবীরা নির্বাচনের অযোগ্য হবেন। সান্ধ্যকালীন কোর্স, ডিপ্লোমা, পিএইচডি সহ অন্য যে কোনো কোর্সের শিক্ষার্থীরাও ভোটার হতে পারবেন না। অধিভুক্ত কলেজের ছাত্রছাত্রীরাও নির্বাচনের বাইরে থাকবেন। হলেই থাকবে ভোট কেন্দ্র। 30 বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা যে কোর্সেই অধ্যয়ন করুক না কেন তারা ভোটার হতে পারবেন না। গঠনতন্ত্র এবং আমাদের যে প্রচলন আছে সে অনুযায়ী সংশ্লিষ্ট আবাসিক হলেই ভোট কেন্দ্র স্থাপন করা হবে। সিন্ডিকেটের সিদ্ধান্তের পরও ছাত্রত্ব নিয়ে বিতর্ক শেষ হয়নি ছাত্র সংগঠনগুলোর মধ্যে। সরকার বিরোধী সংগঠনগুলো বলছে, ছাত্রলীগকে সুবিধা দিতেই বয়স নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। আমাদের সকল দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। ভোট কেন্দ্র কোথাও হবে এটি নিয়ে একটি অধিকাংশ ছাত্র সংগঠনের এক ধরনের মত ছিল ছাত্রলীগ ব্যতীত, সেটাকে অগ্রাহ্য করা হয়েছে। ছাত্রত্বের সংখ্যার বিষয়ে যথেষ্ট প্রকার আইনি মারপ্যাচ রয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল যেসব নেতাকর্মী মাস্টার্সে ভর্তি হতে পারেন নাই, তাদেরকে ভর্তি হওয়ার জন্য, পুনঃভর্তি হওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। গঠনতন্ত্র ও নির্বাচনী আচরণবিধি নিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ছাত্রলীগ। তবে অনেকে বলছেন, ছাত্রত্বের ব্যাপারে আরও শিথিল হওয়া উচিত ছিল। 30 বছরের ক্ষেত্রে যারা এয়ারড্রপ দিচ্ছে 3 বছর করে, 3টা বছর যারা লাস্ট বিসি পারমিশন অনুযায়ী যারা স্টুডেন্টশিপ রাখছে, এই
সুযোগটা তারাই পাচ্ছে, আর যারা নিয়মিত স্টুডেন্ট তারা আসলে সুযোগটা পাচ্ছে না। ডাকসু না থাকার কারণে শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এ সকল সুযোগ সুবিধা থেকে ভবিষ্যতে যাতে বঞ্চিত না হয় এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে যাতে ছাত্র নেতৃত্ব গড়ে ওঠে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানাবে। গঠনতন্ত্রের পাশাপাশি নির্বাচনী আচরণবিধিও চূড়ান্ত করেছে সিন্ডিকেট। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নির্দেশ অমান্য করে বরগুনায় ডে নাইট স্কুলের নামে চলছে এসএসসি পরীক্ষার্থীদের কোচিং, জড়িতদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি। ক্ষমতাসীনদের ছত্র ছায়া ও প্রশাসনের নীরবতায় রাজধানীর আশেপাশে হাজার হাজার একর কৃষি ও জলাভূমি ভরাট করে চলছে অবৈধ প্লট বাণিজ্য। এতে একদিকে যেমন সর্বশান্ত হচ্ছেন প্রকৃত জমির মালিক, অন্যদিকে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে প্রতারিত হচ্ছেন প্লট ক্রেতারা। ভূমিদস্যুদের এই দৌরাত্ম্যের জন্য রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। রাশিদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন রতন মজুমদার। নিজের জমি হারিয়েছেন অনেক আগেই, অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে চলছিল সংসার। তবে সম্প্রতি সেখানেও লোলুপ দৃষ্টি পড়েছে আবাসন কোম্পানির মালিকদের। চারদিকে বিস্তীর্ণ বালুর রাজ্য, মাঝখানে একখণ্ড জমি, আর তাতেই মন প্রাণ সঁপে ফসল চাষে ব্যস্ত কৃষক। প্রায় ৩০ বছর ধরে নিজের এই জমিতে ফসল ফলালেও সম্প্রতি তা বালু দিয়ে ভরাট করেছে আবাসন কোম্পানি। প্রতিবাদ করতে গিয়ে শিকার হতে হয়েছে নির্মম নির্যাতনের। এমন বাস্তবতায় অসহায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অধিকাংশ কৃষক ও জমির মালিক। এই যে আমাকে স্কুলটার ভরার গিয়ে দেন সব বন বালু দিয়ে ভরে দিতেছে। ওয়ারেসি কিছু একটু বিক্রি করছে, হেন সাইনবোর্ড দিয়া একের ব্যাগ পুরো আন্দে ফেলাইতেছে বালু। 1 বছর 2 বছর এমনি যাইতে যেতে পারে, বাধ্যতামূলক বিক্রি করতে হয়। শুধু নারায়ণগঞ্জ নয়, রাজধানীর কাছে ও সহজ যাতায়াতের সুবিধা কাজে লাগিয়ে গাজীপুর, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জে গড়ে উঠছে একের পর এক নাম সর্বস্ব আবাসন প্রকল্প। বড় বড় নেতা আছে, একজন কিনছি আমি এই দিয়া কিন্তু বালু ফালাইছি, ডাকাই গেছে আরো 2-3 গানি যেমন কিছু কিনছে আর তার না কিনে কিভাবে জোর জবরদস্তি করে কিছু কইতারে না। কেন কইলে মারতে হইব, তো কইব কি রে? সামনে ইলেকশন, চেয়ারম্যান দাঁড়াইব, ভাস করবো, কইরা পরে আবার ভালো ভালো। সম্প্রতি হাইকোর্ট গাজীপুর ও নারায়ণগঞ্জের 22টি আবাসন প্রকল্পের ভরাট কাজ বন্ধের নির্দেশ দিলেও আসছে না কোনো স্থায়ী সমাধান। নগরবিদরা মনে করেন এমন অনিয়মের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা না নিলে আগামীতে জলাবদ্ধতা ও যানজটমুক্ত রাজধানী গড়ার স্বপ্ন থেকে যাবে অধরাই। আদালতের রায়ের পর রায় হচ্ছে, কিন্তু সরকারের এই না দেখার ভান করার কারণে আমরা আমাদের মূল্যবান ভবিষ্যতের স্বপ্ন হারাচ্ছি। 5 বিঘা জায়গা ক্রয় করে 20 বিঘার উপর সাইনবোর্ড টানিয়ে জলাশয় ভরাট করা, কৃষি জমিকে আবাসন করা উইদাউট এনি পারমিশন অব দি কম্পিটেন্ট অথরিটি, এই সকল বিষয়গুলোকে আমরা খতিয়ে দেখব। আদালতের নির্দেশের পর এসব এলাকার মাটি ভরাট বন্ধ থাকলেও অবৈধ সাইনবোর্ডও সরিয়ে ফেলার দাবি এলাকাবাসীর। আবাসন প্রকল্পগুলোর অনিয়মের বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন ও আদালত যতটা সোচ্চার, ঠিক ততটাই নির্বিকার স্থানীয় প্রশাসন। আর এই সুযোগে সময় যত গড়াচ্ছে ততই দখল হচ্ছে কৃষি জমি, ভরাট হচ্ছে জলাশয়। বিশেষজ্ঞরা মনে করেন আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী নিশ্চিতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শিক্ষার্থী ভর্তিতে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দেয়া নিয়ে গড়িমসি করছে ঢাকা শিক্ষা বোর্ডের নোটিশ পাওয়া 3 শিক্ষা প্রতিষ্ঠান। তাদের দাবি, শিক্ষার্থীদের সুবিধার্থে উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ নিতে বাধ্য হয়েছেন তারা। এ বিষয়ে শিক্ষা বোর্ড বলছে 6 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে না অতিরিক্ত ফি ফেরত না দিলে আরও কঠোর ব্যবস্থা নেবে তারা। গত 9 জানুয়ারি ভর্তি বাণিজ্য নিয়ে করা সময় সংবাদের প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীর 3টি স্কুলকে নোটিশ দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরে তদন্ত সাপেক্ষে প্রতিবেদনের সত্যতা পাওয়ার প্রেক্ষিতে গতকাল রাজধানীর কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দিতে নির্দেশ দেয় শিক্ষা বোর্ড। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের সুবিধার্থের অজুহাত দেখিয়ে প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি বাবদ হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দিতে নানা টালবাহানা করছে। নিউজের পর সন্তুষ্ট, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা রিটার্ন পাবো কিনা এই ব্যাপারে আমরা জানি না।
না, কর্তৃপক্ষ আমাদের এখনো বলেনি। নিউজটা দেখা হয়েছে, কিন্তু টাকা যে ফেরত দেওয়া হবে, আমরা কোথায় এটার জন্য দৌড়াদৌড়ি করে কোথায় যাবো, কোথাও তো আমাদের স্থান নাই। এ বিষয়ে কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলছেন, অভিভাবকরা অতিরিক্ত ফি ফেরত চাইলে বিষয়টি বিবেচনা করা হবে। যাদের টাকা তারা যদি ক্লেম করে, ওটা ক্লেম না করলেও আমরা যদি নিয়ে থাকি তাহলে আমরা তাদের টাকা ফেরত দিয়ে দেবো। আর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের হেডমাস্টার অথবা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাউকেই পাওয়া যায়নি। কৌশলে গোপন ক্যামেরায় ধারণ করা হয় হেডমাস্টারের সহকারীর বক্তব্য। গার্ডিয়ানদের প্রেশারের কারণে আমরা নতুন একটা আলাদা ক্যাম্পাস, আলাদা একটা জায়গা কিনেছি। সেটার জন্য শুধুমাত্র নতুন স্টুডেন্টদের কাছ থেকে অতিরিক্ত উন্নয়ন ফি বা ওই জায়গার জন্য আমরা অতিরিক্ত 5,000 টাকা বেশি নেওয়া হয়েছে, সেটা আমরা বোর্ডকে অবহিত করেছি। আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে আদায় করা অতিরিক্ত ভর্তি ফি ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড। তদন্ত করে আমরা আবার একটা তদন্ত কমিটি করব, আমরা আবার অভিভাবকদের সাথে কথা বলবো, শিক্ষার্থীদের সাথে কথা বলবো। যদি এর সত্যতা পাওয়া যায় আমরা তারপরে আইনানুগ ব্যবস্থা আবার নেবই। বছরের শুরুতে রাজধানীর অধিকাংশ স্কুলেই উন্নয়ন ফির নামে শিক্ষার্থীদেরকে পুঁজি করে ব্যবসা করে থাকে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষা প্রতিষ্ঠানের এমন ব্যবসায় অসহায় অভিভাবকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও স্বাস্থ্যসেবার বিষয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছেন রিপোর্টার রাশিদ বাপ্পি এবং ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন রিপোর্টার আতিয়ার সজল। প্রথমে চলে যাচ্ছি রাশিদ বাপ্পির কাছে। বাপ্পি, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত এবং সারা দেশের হসপিটালগুলোতে সেবার মান বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশের পরে কিন্তু সকল হসপিটালে কিন্তু নড়ে চড়ে বসেছে। কিন্তু আমি যদি বলি রাজধানীর বাস্তবতা, সেটি কিন্তু একটু ব্যতিক্রম। আমি একটু দেখাতে চাই আপনাকে, আমি আছি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কিন্তু প্রতিদিনই প্রচুর রোগীর চাপ। আপনি দর্শক হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে নারী রোগী একই সঙ্গে পুরুষ রোগীরা কিন্তু অপেক্ষা করছেন চিকিৎসক দেখানোর জন্য। অর্থাৎ এই যখন বাস্তবতা, ঠিক তখন কিন্তু আমরা এই হাসপাতালে আসার পর দেখতে পেয়েছি যে পরিমাণ রোগী, সেই পরিমাণ কিন্তু চিকিৎসক নেই। রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা কিন্তু খুবই কম। আর এ কারণে এখানে এসে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি, একই সঙ্গে কথা বলেছি চিকিৎসকদের সঙ্গে। চিকিৎসকরা জানিয়েছেন যে এই হসপিটালে যে পরিমাণ রোগী আসে প্রতিদিন, অর্থাৎ প্রায় 4.5 থেকে 5 হাজার রোগী হয় প্রতিদিন, কিন্তু সেই পরিমাণ চিকিৎসক এখানে নেই। 18 থেকে 20 জনের মতো চিকিৎসক আছে বহির্বিভাগে। অর্থাৎ এই দীর্ঘ রোগীর চাপ সামলাতে যেহেতু হিমশিম খেতে হয় চিকিৎসকদের, সেক্ষেত্রে চিকিৎসকদের এখানে অনুপস্থিত থাকার বিষয়টি কিন্তু একটু অকল্পনীয় বলা চলে। এখানকার যে পরিচালক রয়েছেন ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে রোগীর চাপ সামাল দিতেই তারা মূলত হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। এই জন্য তারা নিয়মিত চেষ্টা করেন যাতে সঠিক সময়ে রোগীদেরকে এসে হসপিটালে এসে রোগীদেরকে চিকিৎসা করতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করেন। একই সঙ্গে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি, যেসব রোগীরা আছেন তারা জানিয়েছেন যে তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসকের সামনে তাদেরকে যেতে হচ্ছে। অর্থাৎ এই যে দীর্ঘ প্রতীক্ষা করতে গিয়ে তাদেরকে অনেকটাই কষ্ট পেতে হচ্ছে। এবং একই সঙ্গে যে রোগীদেরকে ডাক্তাররা, চিকিৎসকরা যে একটু বেশি সময় ধরে যে দেখবেন, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতেও হিমশিম খেতে হচ্ছে এখানকার যেসব চিকিৎসক রয়েছেন তাদেরকে। অর্থাৎ অল্প সময় ধরে রোগী দেখে আবার অন্য রোগী দেখতে হচ্ছে। অর্থাৎ এই যে সংকট, সেই সংকট কিন্তু এখানে রয়েছে। তবে এখানকার চিকিৎসক, একই সঙ্গে এই হাসপাতালের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের উপস্থিতি থেকে শুরু করে অন্য কোনো বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অবহেলা বা অনিয়ম আমরা দেখতে পাইনি। এবং এখানকার যেসব রোগী রয়েছেন তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যে ওষুধ দেওয়া হয় বিনামূল্যে, সেই ওষুধ তারা ঠিকমতো পাচ্ছেন না বলেও আমাদেরকে অভিযোগ করেছেন। অর্থাৎ এই যে সারা দেশে সম্প্রতি আমরা যেমনটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর নির্দেশের পর সারা দেশের হাসপাতালগুলোতে যে আগের যে বিশৃঙ্খলা ছিল, আগের যে নৈরাজ্য ছিল, চিকিৎসকরা ঠিকমতো হাসপাতালে আসতেন না, তারা রোগীদেরকে ঠিকমতো সময় দিতেন না, কেউ হাসপাতালে এসে তার উপস্থিতি নিশ্চিত করে আবার চলে যেতেন, সেই বিষয়টি কিন্তু কিছুটা হলেও কমতে শুরু করেছে। তবে আমি শুরুতে যেমনটা বলেছি, এখনও তেমনটাই বলবো, সেটি হচ্ছে রাজধানীর বাস্তবতা কিন্তু একটু আলাদা। তবে এই যে হাসপাতালে আমরা রয়েছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থা কিন্তু আগে
আগেও কিন্তু এখানে আমরা বিভিন্ন সময় রিপোর্টিংয়ের জন্য এসেছি এবং এসে যেমনটা দেখতে পেয়েছি এখানে রোগীর চাপ বেশি। শুধু এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালই নয়, রাজধানীতে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে অধিকাংশ হাসপাতালের বাস্তবতা কিন্তু ঠিক এরকমই। আমরা যেমনটা দেখতে পাচ্ছি রোগীর চাপ খুব বেশি, কিন্তু সে তুলনায় চিকিৎসক কিন্তু নেই। তবে এখানকার চিকিৎসক এবং রোগী সবারই কিন্তু একটাই দাবি, সেটি হচ্ছে যে পরিমাণ রোগী রয়েছে সেই তুলনায় যেন চিকিৎসকের নিশ্চিত করা হয়। এবং আপনি জানেন যে যে রাজধানীর দিকেই কিন্তু রোগীদের কিন্তু চাপ বেশি থাকে, তারা কিন্তু রাজধানীমুখী। অনেক রোগীরাই কিন্তু তাদের এলাকায় বা গ্রামে ডাক্তার না দেখে চলে আসেন কিন্তু রাজধানীতে। সুতরাং সেই বাস্তবতায় রোগীর তুলনায় ডাক্তার বা চিকিৎসকের সংখ্যা বাড়ানোর একটি দাবি কিন্তু রয়েছে এখানকার চিকিৎসক একই সঙ্গে রোগীদের। এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা সেবার সবশেষ খবর। হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও স্বাস্থ্য সেবার বিষয়ে জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদ বাপ্পি, এবং পরবর্তীতে আমরা যুক্ত হব আতিয়ার সজলের সঙ্গে। নানা সমস্যায় জর্জরিত খুলনার সবচেয়ে বড় উপজেলা ডুমুরিয়ার 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি। বিশাল জনগোষ্ঠীর প্রয়োজনের তুলনায় সেবার সুবিধাও কম। তারপরও নির্ধারিত সময়ে আসেন না চিকিৎসক, জনবল সংকটে প্রায়ই বন্ধ থাকে অপারেশন থিয়েটার। দীর্ঘদিন ধরে অচল এক্সরে মেশিনটিও। তরিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরা ছিলেন নিয়ামুল হোসেন কোচি। 28 জানুয়ারি সকাল 10টা, খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় প্রতিটি দপ্তরই ফাঁকা, কোনো কোনো কক্ষ তালাবদ্ধ। চিকিৎসক ছাড়া সহকারীদের দিয়ে চলছে জরুরি বিভাগ। কয়েকজন রোগী বাইরে চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন। সিভিল সার্জনের বিনা অনুমতিতে বেশ কয়েকদিন ধরে ভারতে অবস্থান করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুকুল কুমার মজুমদার। ভারপ্রাপ্ত একজনকে দিয়ে চলছে আবাসিক মেডিকেল অফিসারের কার্যক্রম। চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম, বিকল এক্সরে মেশিন। পুরুষ ও মহিলা ওয়ার্ডে রোগী ভর্তি থাকলেও তাদের ভাগ্যে খুব বেশি জোটে না সরকারি ওষুধ। চিকিৎসা সেবা নিয়ে রয়েছে রোগীদের বিস্তর অভিযোগ। ওষুধপাতি লিখে দেয়, এরা ওষুধ দেয় না, খুলনা থেকে আনতে হয়। কোনো ভালো দেখানোর মতো কোনো ডাক্তার নাই। এই রিপোর্ট করার কারণে দেখা যাচ্ছে কি চলতি পথে অনেক রোগী খুলনায় যাওয়ার আগে মারা গেছে। একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা জরুরি বিভাগে, কিন্তু থাকেন না। যারা অ্যাসিস্ট্যান্ট তাদের দিয়েই রোগী দেখায়। ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার জানান, ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। চেষ্টা করছি স্বল্প সংখ্যক জনবল নিয়ে কিভাবে সর্বোচ্চ পরিমাণ সেবা এই জনগোষ্ঠীকে প্রদান করা যায়। খুলনা সিভিল সার্জন জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুপস্থিতির বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ এর সাথে সম্পৃক্ত সকলকে নিয়মিত হাজিরার আওতায় আনা হবে। কর্মস্থল ত্যাগ করেছে, এ বিষয়টি আমি যেটা বিভাগীয় ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমি করব। আগামী 31শে জানুয়ারির ভিতরে আমরা মনে করছি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে ডাক্তার নার্স, তাদেরকে আমরা নিয়মিত হাজিরার আওতায় আনতে পারব। ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে 36 জন চিকিৎসকের পদের বিপরীতে 9 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সারা দেশে হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন রিপোর্টার রাকিবুল হাসান, এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন রিপোর্টার হারুনুর রশিদ, এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন রিপোর্টার রতন সরকার। প্রথমে চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, এখন গোদাগাড়ী যে স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে 31 শয্যা বিশিষ্ট, সেখানে আছে এবং সকাল থেকে আমরা দেখছি এখানে কিন্তু আসলে রোগীর উপস্থিতির সংখ্যা খানিকটা কম। তবে আমরা এখানে ভোর থেকে দেখেছি যে চিকিৎসকরা সকালের দিকে খানিকটা তারা কম আসলেও কিন্তু বেলা বাড়বার সঙ্গে সঙ্গে চলে এসেছেন, এবং আমরা দেখেছি প্রায় 9:30টার দিকে কিন্তু তারা এসেছেন। এবং আমরা এই উপজেলা পুরো কমপ্লেক্সটি ঘুরে যেটি দেখেছি যে আসলে বিভিন্ন সেবা কিন্তু আসলে বন্ধ আছে, এবং সেই সেবাগুলো আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে চিকিৎসক সংকটের কারণে তাদের এই সেবাগুলো বন্ধ রয়েছে। এবং আমরা এখানে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, এইখানকার যারা সিনিয়র ডাক্তার আছেন এবং সিনিয়র নার্স আছেন, তিনি যেটি বলছেন, তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে এই উপজেলা 31 শয্যা যে বিশিষ্ট হাসপাতালটি, সেই হাসপাতালটিতে 8 জন ডাক্তার থাকার কথা থাকলেও কিন্তু এখন আছেন মাত্র 3 জন। এছাড়া কিন্তু অন্যান্য যে টেকনিশিয়ান এক্সরের যে রুম যেগুলো রয়েছে বা এক্সরে করার যে সমস্ত সুবিধা, সেগুলো কিন্তু এখানে তারা পাচ্ছেন না রোগীরা। এবং এর পাশাপাশি যে জিনিসটা আমাদেরকে তারা জানিয়েছেন যে আসলে এই হাসপাতালটিতে অন্যান্য যে সমস্ত প্যাথোলজি সুবিধা, সেগুলো 1-2টি ছাড়া কিন্তু বাকি সবগুলোই বন্ধ রয়েছে, এবং অপারেশন থিয়েটারে কিন্তু কোনো ধরনের কার্যক্রম হয় না। এছাড়া আমরা জরুরি বিভাগ সহ অন্যান্য জায়গায় যেটি দেখেছি ওপরে, যে আসলে বিছানাপত্র অনেকটাই নোংরা
নোংরা এবং যেগুলো আসলে বাথরুম আছে সেখানেও কিন্তু অপরিচ্ছন্ন পরিবেশ। এবং রোগীর স্বজনদের যেটি দাবি যে এই সমস্ত কারণে কিন্তু এখানে চিকিৎসা নিতে এসে বেশ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন তারা। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি মৌ, যে এখানটিতে আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন জনের সাথে কথা বলেছি, এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে একটি চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী হাইওয়ের পাশে এই স্বাস্থ্যকেন্দ্রটি হওয়ার কারণে বিভিন্ন সময় কিন্তু সড়ক দুর্ঘটনাজনিত কারণে যারা কিনা আসেন তাদেরকে একটিমাত্র অ্যাম্বুলেন্সে এখান থেকে জরুরি সেবার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কখনো কখনো কিন্তু সেটিও সে কারণে কিন্তু এইখানকার যারা যে জরুরি রোগীরা থাকেন তাদেরকে কিন্তু সেই সেবাটি দিতে ব্যাহত হয়। এবং এখানে যে ঔষধ যে পাওয়ার বিষয়টি সেখানেও বলা হয়েছে একটি দুটি ছাড়া তেমন কোনো দেয়া হয় না। তো এই ছিল রাজশাহীর গোদাগাড়ির স্বাস্থ্যকেন্দ্রের খবর। আমরা চলে যাব সহকর্মী হারুনা রশিদের কাছে। ধন্যবাদ রাকিব। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার চিকিৎসা সেবার চিত্র যদি আমি একটু বলতে চাই যে আসলে আমরা গত দুদিন ধরে যে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ছিলাম সেখানে যে চিত্র পেয়েছি এখানে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ে এখানে চিত্র কিছুটা ভালো। আমরা এখানে এসে সকাল 8টায় এসেছি, 8টায় এসে দেখেছি যে এখানকার যে বহির্বিভাগ সেটি চালু রাখা হয়েছে এবং এখানে আমরা চিকিৎসকের উপস্থিতির কথা যদি বলি এখানে মোট 3 জন কনসালটেন্ট কর্মরত আছেন। এর মধ্যে আমরা সকাল 9টা পর্যন্ত দেখেছি যে একজন কনসালটেন্ট উপস্থিত ছিলেন এবং 9টার সময় আরও 2 জন কনসালটেন্ট তারা এখানে এসেছেন। এছাড়া মেডিকেল অফিসার আছেন 2 জন, তাদেরকেও আমরা পেয়েছি। এবং চিকিৎসা সেবার কথা যদি বলি এখানে মূল সমস্যা সেটি হচ্ছে চিকিৎসকদের সংকট। এই হাসপাতালটি মূলত 50 শয্যার হাসপাতাল, কিন্তু 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হলেও এখনও সেই 31 শয্যার জনবল দিয়েই এই হাসপাতাল চলছে এবং 31 শয্যার যে জনবল দেয়া হয়েছে সেই জনবলও এখানে আসলে নেই। অর্থাৎ এখানে 31 শয্যার মোট 12 জন চিকিৎসক থাকার কথা, 6 জন মেডিকেল অফিসার এবং 6 জন সহকারী সার্জন, কিন্তু এর মধ্যে এখানে মাত্র 7 জন কাগজে পত্রে 7 জন কর্মরত আছেন। এর মধ্যেও আবার 2 জন প্রেষণে, একজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং একজন ঢাকা মেডিকেলে আছেন, যার জন্য মূলত এখানে মোট 2 জন মেডিকেল অফিসার এবং 4 জন সহকারী সার্জন আছেন যারা এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। তো এই চিকিৎসক পদ সংকট বা চিকিৎসক পদ পূরণ না হওয়ার কারণে এখানে একটি সংকট সৃষ্টি হয়েছে। আর এই হাসপাতালে প্রচুর রোগী এখানে আসেন, কিন্তু রোগীর তুলনায় এখানে যে সমস্ত চিকিৎসক থাকা দরকার সেই চিকিৎসক না থাকার কারণে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে অনেকটা হিমশিম খেতে হয় এখানকার যারা এই হাসপাতালে ব্যবস্থাপনায় আছেন তাদের, এবং যারা রোগী আছেন তাদেরও একটি খুব আসলে যে এখানে লাইনে ধরে থাকতে হয় এবং পছন্দ মতো সময়ে তারা আসলে চিকিৎসক পান না, এই স্বল্পতার কারণে একটি অভিযোগ আছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে এই হাসপাতালে যে অ্যাম্বুলেন্স আছে সেটি প্রায় 1.5 বছর যাবৎ বন্ধ আছে এবং এক্সরে মেশিনটিও নষ্ট আছে, ঠিকমতো কাজ করে না এবং এই এক্সরে মেশিনটিতে ঠিকমতো যে কাজ হয় না, যার কারণে এখানে এক্সরে বাইরে থেকেই করিয়ে আনতে হয় এবং এইখানে অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকার কারণে যে রোগী পরিবহনের যে বিষয়টি সেটি একেবারেই ব্যাহত হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই অ্যাম্বুলেন্সটি মেরামত করার জন্য বা নতুন অ্যাম্বুলেন্সের জন্য তারা লেখালেখি করছেন দীর্ঘদিন যাবৎ, কিন্তু এই বিষয়টি এখনো সুরাহা হচ্ছে না, যার কারণে এই সেবা থেকে এই অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই হাসপাতাল নিশ্চিত করার জন্য যে ক্লিনার বা আয়া দরকার তারও পর্যাপ্ত পদ এখানে নেই। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে স্বাস্থ্যসেবার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রতন সরকার, তিনি জানাবেন সেখানকার স্বাস্থ্যসেবার চিত্র। হারুন, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আসলে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সংক্রামক ব্যাধি ওয়ার্ড, এটি কিন্তু মূল হাসপাতাল থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। আমরা পেছনেই যে ভবনটি দেখছি এটিকে কিন্তু এখন থেকে 15 বছর আগে কর্তৃপক্ষ এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ এবং বসবাসের অনুপযোগী হিসেবে কিন্তু ঘোষণা করেছে। সেই আমরা নিশ্চয়ই এতক্ষণে স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি যে এটি আসলে হাসপাতাল বলে বলা এটি কতটুকু সম্ভব আসলে এটা দেখে তা বোঝা যাবে না। যদিও এই সংক্রামক ব্যাধি ইউনিট কিন্তু একটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি বড় হাসপাতালের যে মানে সংক্রামক ব্যাধি ইউনিট, এখানে আসলে যে রোগীরা আসেন এই রোগীরা কিন্তু খুবই স্পর্শকাতর একটি চিকিৎসা তাদের জন্য
জন্য এখানে হয়। কিন্তু আমরা এই জরাজীর্ণ এবং পরিত্যক্ত এই ভবনে আমরা আরও যে বিষয়টিকে দেখছি যে এখানে যে স্টাফরা আছেন তারা আসলে এত বেশি উদাসীন এবং এখানে আসলে এখানকার সাধারণ মানুষ রোগীরা বলছেন যে এখানে কোনো ডাক্তার আসলে থাকেন না। আমরা ডিউটি রোস্টারটি দেখেছি এখানে যার আসলে এই মুহূর্তে যাদের দায়িত্ব ছিল তাদের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি, সেই তারা কিন্তু টেলিফোনটি রিসিভ করেনি। অর্থাৎ এইখানে যদি কোনো গুরুতর রোগী এখন পর্যন্ত এসে থাকে তাহলে সেই রোগী আসলে বাঁচানো কিভাবে সম্ভব এটি আসলে আমাদের বোধগম্য নয়। এখানে একমাত্র একজন আমরা দ্বিতীয় শ্রেণীর একজন নার্সকে পেয়েছি, তিনি ছাড়া আসলে এখানে আরেকজনকে পেয়েছি আমরা আসলে ওই যে যিনি MLSS আমরা দেখছিলাম যে তিনি ঘর পরিষ্কার করছিলেন। এই একটি হাসপাতালের পূর্ণাঙ্গ ইউনিট, কিন্তু এখানে কোনো পানির ব্যবস্থা নেই। একটি টিউবওয়েল আমরা দেখেছিলাম, সেই টিউবওয়েল কিন্তু চলে না। তো এটি একটি হাসপাতালের একটি ইউনিট হলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ একটি ইউনিট, এটি আসলে এর পরিবেশ পরিস্থিতি, ডাক্তারদের নার্সদের যে দায়িত্ব সেটা আসলে গ্রহণযোগ্য পর্যায়ে নয়। তো এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক বিধি ইউনিটের পরিস্থিতি। আমরা ফিরছি স্টুডিওতে। মৌ, আপনার কাছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানকার সার্বিক পরিস্থিতির কথা জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। তারও আগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ, এবং সর্বপ্রথম রাজশাহীর গোদাগাড়ি সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সরকারি নির্দেশ অমান্য করে SSC পরীক্ষার আগ মুহূর্তেও বরগুনায় চলছে অবাধে কোচিং বাণিজ্য। দায়ভার এড়াতে কোচিং ব্যবসায়ীরা অবলম্বন করছে ভিন্ন পন্থা। অনেকেই কোচিং চালাচ্ছেন ডে নাইট স্কুলের ক্লাসের নামে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। দুপুর গড়ালেই বই ভর্তি ব্যাগ কাঁধে ফেলে কোচিংগুলোতে শিক্ষার্থীদের এমন ছুটতে থাকার দৃশ্য বরগুনার কলেজ রোড ও ব্রাঞ্চ রোডের বিভিন্ন অলিতে গলিতে। অক্সফোর্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল নামের এই প্রতিষ্ঠানটিতে ঢুকতে গেলেই তোপের মুখে পড়তে হয় একজন শিক্ষকের। কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান এসে ক্যামেরা পার্সনকে ধাক্কাতে ধাক্কাতে শুরু করেন অকথ্য ভাষায় গালমন্দ। তবে সাথে সাথেই আবার ক্যামেরায় ধাক্কা দেওয়ার কথাটি অস্বীকার করেন। এর পাশেই এভারগ্রিন, আব্দুল খালেক স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে দায় এড়াতে রাতের ক্লাসের নামে কোচিং চলছে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, যেখানে উপস্থিত বিভিন্ন ক্লাসের সাথে SSC পরীক্ষার্থীরাও। তাদের মতে রাতে পাঠদান বন্ধ মানেই কোচিং বন্ধ। সরকারের যে নির্দেশনা রাতে কোনো কোচিং ক্লাস চলবে না, সেই জন্য আমরা রাতের ক্লাসটা বন্ধ করে দিছি। রাতে যে ক্লাসটা হইতো আমাদের সেই এখন বিকারের ক্লাসটা হচ্ছে, এই ব্যাপারটা আমরা সময়কে জানিয়ে দিয়েছি। আমাদের এই নোটিশ বোর্ড আছে এখানে আমাদের স্কুলের নোটিশ বোর্ড অনুসারে। অবশ্য জেলা প্রশাসক কলেজ রোড ও ব্রাঞ্চ রোডে বিদ্যালয়ের নামে কোচিং ব্যবসা চলছে স্বীকার করে জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামবেন তারা। ওগুলো কোচিং সেন্টার, তার কোনো অনুমোদন নেই। 5ম শ্রেণী অথবা 8ম শ্রেণী অথবা SSC পরীক্ষার ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানগুলো অন্য প্রতিষ্ঠানের ঘাড়ে সওয়ার হয়ে রেজিস্ট্রেশনটা ব্যবহার করে অপারেশনটা শুরু করতে পারি না। আমি জানি 27 তারিখ থেকে বন্ধ হওয়ার কথা, আমরা আজকে কালকের মধ্যে শুরু করব এবং কঠোর ব্যবস্থাই নেওয়া হবে। বরগুনার 2টি সড়কে প্রায় 10টি কোচিং সেন্টার ও 5টি ডে নাইট স্কুলের আড়ালে কোচিং সেন্টার চলছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদ আরো থাকছে। গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা বঞ্চিত কৃষক, খোঁজ নেন না জনপ্রতিনিধিরাও। তৎপরতা বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসকের। নিখোঁজের 3 দিন পর কামরাঙ্গীরচরের আলীনগর এলাকা থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ইয়াসিনের খাটের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। মাত্র 1500 টাকার জন্য শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এই ঘটনায় জড়িত ইয়াসিনকে আটক করেছে পুলিশ। 3 দিন ধরে সন্তানকে হারিয়ে কিছুটা আশায় ছিলেন মা সোমা বেগম, হয়তো ফিরে আসবে সন্তান। 8 বছরের সন্তান ফিরল ঠিকই, কিন্তু লাশ হয়ে।
পুলিশ জানায় শনিবার মাত্র 1500 পাওনা টাকার জেরে শিশু হৃদয়কে তুলে নিয়ে যায় ইয়াসিন। কিন্তু মা বাবার জন্য হৃদয় কান্না শুরু করলে নাক মুখ চেপে ধরে ইয়াসিন। এতেই শ্বাসরোধে মারা যায় হৃদয়। পরে কামরাঙ্গীর চরের নিজ বাসায় বস্তাবন্দি করে রাখে ইয়াসিন। এদিকে সন্তানকে না পেয়ে হৃদয়ের বাবা লালবাগ থানায় রোববার একটি জিডি করে। পরে পুলিশ মঙ্গলবার বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে। চেপে ধরার পর একটা সময় হৃদয় নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় সে ভয়ে তার বর্ণনা মতে সে স্কচ টেপ দিয়ে তার মুখ বেঁধে বস্তাভর্তি করে চৌকির নিচে রেখে দেয়। গতকাল রাত 12টার পরে বস্তাবন্দি সেই ডেড বডিটা আলীনং 2 নম্বর গলি, তার ওই গলিরই বাসা থেকে অদূরে ফেলে রাখে বস্তাটা। এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন তার পরিবার ও এলাকাবাসী। এইভাবে আমার সন্তানটারে মারছে, আপনারা শাস্তি দেন, ওর ফাঁসি দেন, ওর অনেক কঠিন ভাবে ফাঁসি দেন। ওরে সাজা দিলে যারা এরকম কাজে জড়িত হয়েছে বা হইতে চাইতেছে ওরা জানি সচেতন হয়ে যায়। আমরা তার মৃত্যু কামনা করছি, তার ফাঁসি চাই। আসামি ইয়াসিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে হৃদয়ের বাবা রমজান আলী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটে গুলিতে একজন নিহত হয়েছেন। র্যাব বলছে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাব আরও জানায়, গতরাতে পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকার মাদক বিরোধী অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সোহেল রানা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আবারও স্বাস্থ্যসেবার খবর। হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার খবর জানাতে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা দাগনভূঞা উপজেলার যে ফেনীর যে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে 10টার কিছুক্ষণ আগেও আমরা এসেছি। এসে আমরা যেটা দেখলাম যে এখানকার যে বহির্বিভাগ রয়েছে, বহির্বিভাগে বেশ সংখ্যক রোগী তাদের চিকিৎসা নেওয়ার জন্য টিকিট নিচ্ছিলেন, টোকেন নিচ্ছিলেন। পক্ষান্তরে আমরা যেটা দেখেছি যে এখানকার যেসব চিকিৎসক থাকার কথা, এখানকার যিনি টিএসও রয়েছেন উনি ছুটিতে রয়েছেন বা একটা ট্রেনিং এ রয়েছেন, এবং বাকি এখানকার 9 জন চিকিৎসকের বিপরীতে 4 জনের নিয়োগ রয়েছে। সে 4 জনের আমরা 1 জনকে পেয়েছি, আর বাকি একজন যেটা এনেছে তাও 10টার আরো অনেকক্ষণ পরে। আর আমরা যেটা দেখেছি যে বাকি 4 জনের এখানে মাত্র 2 জন এখন পর্যন্ত উপস্থিত পেয়েছি, এবং রোগীদের থেকে যেটা জানতে পারলাম যে তারা এখানকার এমন চিত্র নাকি প্রতিদিনেরই এখানকার রোগীরা আসে, ডাক্তাররা আসে তাদের খেয়াল খুশি মতন, এবং এই জন্য তারা অনেক অভিযোগও জানিয়েছেন। আর আমরা যেটুকু বলি, এই যে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যা উন্নীত করা হয়েছে আরো 2 বছর আগে, কিন্তু আগে যে জনবল ছিল 31 শয্যার সেই জনবলও নাই। জনবল সংকট নিয়েই এখন 50 শয্যার হাসপাতাল চলছে। এখানকার যে ওটি রয়েছে, যেখানে অস্ত্রোপচার করা হয়, সেখানকার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ এবং পর্যাপ্ত পরিমাণ ইনস্ট্রুমেন্ট সেখানে নাই বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা এবং এখানকার দায়িত্বপ্রাপ্তরা। আর আপনাদেরকে যদি বলি যে এই দাগনভূঞা উপজেলা প্রায় 4 লাখ লোক, সেই পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী যে নোয়াখালী উপজেলার সেনবাগ এবং নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আছে, সেই উপজেলার লোকজনও এবং আমাদের কোম্পানিগঞ্জ এবং এই লোকগুলো এখানে আসে চিকিৎসা নেয়, কিন্তু তারা এসে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে অনেক সময় হতাশ হয়ে ফিরে যেতে চায়। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরেও এমন পরিস্থিতিতে হতাশ স্থানীয়রা। তারা দাবি করছেন যে তারা সঠিক সময় চিকিৎসকরা আসবেন এবং যথাযথ চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরতে পারবেন, এই দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। এই ছিল এখানকার সর্বশেষ। ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেখানকার স্বাস্থ্যসেবার খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার সজল। যাদের শ্রমে ঘামে অর্থনীতির চাকা গতি পায়, সেই প্রত্যন্ত অঞ্চলে কৃষক মজুরদের বেলায় উদাসীন সরকারি দফতরগুলো। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রায় সব ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। অভিযোগ আছে, ভোটের প্রয়োজন ফুরিয়ে গেলে দেখা মেলে না স্থানীয় জনপ্রতিনিধিদেরও। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। ফুলছড়ি উপজেলার রতনপুরের নদী শিকস্তি সাকামিয়া এবার একখণ্ড জমিতে মরিচের আবাদ করেছেন এই কৃষক। চাষাবাদের উপর ভর করেই তার মতো এলাকার অধিকাংশ মানুষের জীবন জীবিকা টিকে আছে, কিন্তু চাষিদের অভিযোগ তাদের অগ্রগতিতে বড় বাধা কৃষি বিভাগের অবহেলা। এখানে তো কোনো বিয়ে চাইছি না,
কোনো পরামর্শ নিতে পারি না। বিএস আসে অফিসে ব্যস্ত, এখানে তো আসে না। যেগুলো বাজারে আমরা ওষুধ পাই সেগুলোই করি, বিএস তো আর আমরা ওখানে যাইও নাই, আমরা মানে ওগুলো দেখিও নি। দফায় দফায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে বদলে গেছে রতনপুরের মানচিত্র, সর্বশান্ত হয়েছে গৃহস্থরা। এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তনে সরকারের বিভিন্ন দপ্তর থাকলেও তাদের তৎপরতা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিপদ আপদে পাশে পান না স্থানীয় জনপ্রতিনিধিদেরও। নদী ভাঙনটা বন্ধ করলে আমরা অনেক সুখে থাকতে পারি। অনেক ধরনের রোগ হয়, তখন আমরা এলে বাতন হয়, তখন আমরা এই ভালোভাবে চিকিৎসা পাইনি। চেয়ারম্যান যে আমরা তুলছি আজকে 5 বছর হয়ে যাচ্ছে, চেয়ারম্যান তো এই ভাঙ্গা এলাকাতে আসেই নাই। একটা বয়স্ক ভাতা দিবে গেলে 3000-4000 টাকা লাগে, বিধবা ভাতা নিলে ওই রকম 3000-4000 টাকা লাগে। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র। উন্নয়ন কর্মীরা বলছেন, বঞ্চিত অবহেলিত এসব মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের সেবাদানকারী দপ্তরগুলোর তৎপরতা বাড়াতে হবে। তবে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার আশ্বাস জেলার শীর্ষ কর্মকর্তার। সরকারি ডিপার্টমেন্টগুলো যদি নলেজ ইনক্রিজের জন্য আরো বেশি ট্রেনিং এর ব্যবস্থা করে, তারপর তাদের মাঠ কর্মীদেরকে যদি ফিল্ডে পাঠায়, তাহলে মনে হয় আরো বেশি ভালো হবে। এখানে এসে জানলাম কালকেও একটা মিটিং করেছে, আমি বিভিন্ন পর্যায়ে মিটিং করছি, মিটিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমিও নিজেও এসব এলাকায় যাব, কি সমস্যা হচ্ছে অবহিত হব, ওই হিসেবে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেবো যেন অ্যাক্টিভলি কাজ করে। জেলায় 23,79,000 মানুষের বসবাস, তাদের মধ্যে অধিকাংশই গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শপথ না নেয়ায় থাকছেন না বিএনপি ঐক্যফ্রন্টের নির্বাচিতরা, বিরোধী দলের আসনে জাতীয় পার্টি। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র হচ্ছে হলে, ভোটে আরো প্রার্থী হওয়ার সর্বোচ্চ বয়স সীমা 30। সিন্ডিকেটে সিদ্ধান্ত, অংশ নিতে পারবেন নিয়মিত এমফিল শিক্ষার্থীরা। রাজধানীর আশেপাশে হাজার হাজার একর কৃষি ও জলাভূমি ভরাট করে চলছে অবৈধ প্লট বাণিজ্য। অসহায় জমির মালিক, উদাসীন স্থানীয় প্রশাসন। শিক্ষা বোর্ডে নোটিশের পরও আদায় করা অতিরিক্ত ভর্তি ফি ফেরত দিতে স্কুলগুলোর গড়িমসি। 7 কর্মদিবসের মধ্যে ফেরত না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং রাজধানীর কামরাঙ্গীর চরে নিখোঁজে 3 দিন পর মিলল 7 বছরের শিশুর বস্তাবন্দি লাশ। মাত্র 1,500 টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা, স্বীকারোক্তি অভিযুক্তের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলেও সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BND কে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।